জনপ্রিয় ভারতীয় ছায়াছবি কেজিএফ চ্যাপ্টার 1-এ একটা দুর্দান্ত ডায়লগ ছিল, ইস দুনিয়া মে সবসে বড়া যোদ্ধা মা হতি হ্যায়, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হলো মা। গত 8ই মে ছিল মাদার্স ডে, অর্থাৎ মায়েদের দিন। কিন্তু সত্যি কথা বলুন তো, মায়েদের আবার আলাদা করে দিন হয় নাকি? আমাদের জীবনের প্রত্যেকটা দিনই তো আমাদের মায়েদের দান। মাতৃগর্ভ থেকে অন্তিম নিঃশ্বাস অবধি আমাদের যে যাত্রাপথ, তার প্রতিটা পদক্ষেপই তো মায়েদের আশীর্বাদ দিয়ে ঘেরা থাকে। তাই এই জীবনের প্রতিটা মুহূর্তের জন্যই আমরা মায়েদের কাছে ঋণী। নমস্কার, আমি সুজয় নীল। আজ আরও একবার চলে এসেছি আপনাদের টিভির পর্দায় যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়ের আরও একটা নতুন এপিসোড নিয়ে। মাদার্স ডে সূত্রপাত অ্যানা মারিয়া জার্ভিস নামক এক আমেরিকান মহিলার হাত ধরে। অ্যানা জার্ভিসের মা মারা যাওয়ার 3 বছর পর 1908 সালের 10ই মে তিনি মায়ের সম্মানে প্রথম মাদার্স ডে পালন করেছিলেন। অবাক করার বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে মাদার্স ডে পালন করা হয়। কোথাও ফেব্রুয়ারি, কোথাও অগস্ট, কোথাও আবার অক্টোবর মাসে মায়েদের স্পেশাল ফিল করানোর জন্য এই দিনটা পালন করা হয়। আচ্ছা, আজ অনুষ্ঠানের শুরুটা যখন মায়েদের নিয়েই করেছি, তাহলে এবার রবি ঠাকুরকে নিয়ে কথা বলার সময়ও উল্লেখ করব ওঁর জীবনে মা শারদা সুন্দরী দেবীর প্রভাব নিয়ে। এই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের 25শে বৈশাখ তারিখটা পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের 9ই মে তারিখে। রবি ঠাকুর ছিলেন শারদা সুন্দরী দেবীর 15 জন সন্তানের মধ্যে 14তম সন্তান। 1834 সালে 17 বছর বয়সী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শারদা সুন্দরী দেবীর যখন বিয়ে হয়, তখন তিনি ছিলেন মাত্র 6 বছর বয়সী এক বালিকা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় শারদা দেবীর বয়স ছিল মাত্র 34 বছর। ঠাকুর বাড়ির একাধিক সদস্যের স্মৃতিকথা থেকে জানা যায়, শারদা দেবী সন্তানদের প্রতি যথাযথ মনোযোগ দিতে পারতেন না। কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে তার মায়ের সম্পর্ক বেশ ভালো ছিল, তাই হয়তো বিভিন্ন লেখায় রবীন্দ্রনাথের সঙ্গে তার মায়ের সম্পর্কের মধুরতা ফুটে উঠেছে। মাকে নিয়ে রবি ঠাকুর লিখেছিলেন, তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রবি ঠাকুরের যখন মাত্র 13 বছর বয়স, সেই সময় মারা যান শারদা সুন্দরী দেবী। ফলে বেশি দিন মায়ের সান্নিধ্য পাননি আমাদের বিশ্বকবি। এইবার বলি রবি ঠাকুরের যুবক বেলা নিয়ে এক অজানা গল্প। আচমকা একদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিকার সচিব রামচন্দ্র ঘোষ। এই রামচন্দ্র ঘোষ নিজের সঙ্গে করে নিয়ে আসেন একটা মানপত্র, এক জোড়া ধুতি, একটা উত্তরীয়, একটা শাল, হাতির দাঁতের তৈরি 2টো পুতুল আর একটা ছোট্ট মখমলের পাউচে 5টা মোহর। কিন্তু আচমকা এই উপহারের কারণ কি? এর উত্তরে রামচন্দ্র ঘোষ জানালেন, কয়েক মাস আগেই মহারাজ বীরচন্দ্র মানিকার জ্যেষ্ঠ রানী মারা গিয়েছেন। ওর মৃত্যুর পর মহারাজ খুবই ভেঙে পড়েছিলেন। সেই সময়ই মহারাজের হাতে আসে যুবক রবীন্দ্রনাথের লেখা ভগ্ন হৃদয় কাব্যটি। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়ে নিদারুণ শোকের দিনে মহারাজ এতটাই সান্ত্বনা পান যে তিনি নিমেষে রবি ঠাকুরের ভক্ত হয়ে যান। আর তার জেরেই এমন নিদারুণ উপহার তিনি পাঠান নিজের প্রিয় কবিকে। আচ্ছা, রবি ঠাকুরের ছদ্মনাম কি ছিল সেটা জিজ্ঞেস করলে প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা তো হলো ভানু সিংহ। কিন্তু রবি ঠাকুরের যে আরো 8টা ছদ্মনাম ছিল সেটা কি আপনারা জানতেন? আচ্ছা, আমি একটা একটা করে বলছি, দেখুন তো এগুলোর মধ্যে থেকে কটা আপনার জানা আছে। আন্নাকালী পাকড়াশি, অকপর চন্দ্র ভাস্কর, দিকশূন্য ভট্টাচার্য, ষষ্ঠীচরণ দেব শর্মা, নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা এবং শ্রীমতী মধ্যমা। এছাড়াও চীনের সরকার রবি ঠাকুরকে আর একটা নাম দিয়েছিলেন, আর সেটা হলো চু তেন তান। এইবার বলুন তো এর মধ্যে কটা নাম আপনার জানা ছিল? জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন সে তো আমরা সবাই জানি। কিন্তু আপনারা জানেন কি, খোদ রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতনের উপর সন্দেহের নজর ছিল তৎকালীন বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের। সেই ইতিহাস এখন পায়ে পায়ে হিস্ট্রিতে তুলে ধরবে শৌনক। তারিখটা 1908 সালের 4 ডিসেম্বর। খুলনা আদালতে কোনো এক কবির নাকি বিচার চলছে, আর তাতে সাক্ষী দিতে চলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এইসব মামলা টামলার সম্পর্ক কোথায়? আসলে সেই সময় তিনি ব্রিটিশ পুলিশের চোখে একজন সন্দেহভাজন ব্যক্তি। লালবাজারের খাতায় তার পরিচয় ছিল রবি ঠাকুর, আইবি সাসপেক্ট নাম্বার 11, হইলেও হইতে পারে চরম রাজদ্রোহী। সেই যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি পথে নামলেন, হিন্দু মুসলিম সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে আন্দোলন করলেন, সেই থেকেই তো গোয়েন্দাদের নজর তার উপরে।
একটার পর একটা গান লিখেই চলেছেন। কখনো লিখছেন, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। কখনো বা লিখছেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এমন একটা লোককে কি আর ভরসা করা যায়? না জানি কি করে বসে লোকটা। লন্ডনের ইন্ডিয়া অফিসের মিস্টার ফ্লেচার স্বরাষ্ট্র দপ্তরের কাছে একটা রিপোর্ট চেয়ে পাঠান। এই শান্তিনিকেতনের কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? এরা কি আদৌ ব্রিটিশ সরকারের প্রতি অনুগত? সেই রিপোর্টে জানানো হয়, বোলপুর আশ্রম সম্বন্ধে নথিভুক্ত তথ্যের পরিমাণ খুবই কম। তার একটা বড় কারণ হলো এই যে পুলিশের কর্মকর্তারা শান্তিনিকেতনের কাছে পিঠে গেলেই মহামান্য গভর্নর বাহাদুরের কাছে পুলিশি হস্তক্ষেপের প্রভূত অভিযোগ আসে। এই রবীন্দ্রনাথ ঠাকুর আর তার কর্মচারী ও সহযোগীদের সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বেশ কিছু সাহেবের নামও ঢুকে গেল এই সন্দেহভাজনের লিস্টে। তার মধ্যে অন্যতম ছিল অ্যান্ড্রুজ, পিয়ারসন বা সিলভা লেভি। বীরভূম জেলার বোলপুর থানায় ভিলেজ ক্রাইম নোটবুকের তৃতীয় অংশে পুলিশের একটা অদ্ভুত বিবরণ পাওয়া যায়। শান্তিনিকেতনে এই প্রতিদিন পায়চারি করা আলখাল্লা পড়া দাড়িওয়ালা বৃদ্ধটা আসলে কে? লোকটা করে কি? এই খবর জানতে গোয়েন্দারা একেবারে উঠে পড়ে লাগলো। শান্তিনিকেতনের ভিতর চড়ও বসানো হলো। রিপোর্ট এলো, ভয় পাওয়ার কিছু নেই, ভদ্রলোক ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু এত সহজে কি আর পুলিশের বড় কর্তারা সন্তুষ্ট হয়? বীরভূমের এসপি তখন একজন ইংরেজ সাহেব। বড় কর্তারা তাকেও এ ব্যাপারে তদন্ত করতে বললেন। তিনি তদন্ত করে জানালেন, শুনেছি তিনি একজন কবি, নাম রবীন্দ্রনাথ। নাম ডাকও আছে, তবে তিনি পুলিশের সঙ্গে বড় দুর্ব্যবহার করেন। এরই মধ্যে পুলিশের নজরে পড়ল রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকটা। দিব্যি রিহার্সাল চলছিল এমন সময় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ওই গানটা নিয়ে প্রবল আপত্তি উঠল। ওটা নাকি রাজদ্রোহী গান, গানটা বাদ দিতে একরকম বাধ্য করা হলো। চারিদিকে যখন এমন অবস্থা, তখন খুলনার সেনহাটি জাতীয় বিদ্যালয়ের এক শিক্ষক হীরালাল সেন একটা কবিতার বই প্রকাশ করলেন, নাম হুঙ্কার। সালটা ছিল 1908। রাজদ্রোহের দায়ে পুলিশ বইটা বাজেয়াপ্ত করল। আর করতে গিয়ে দেখে বইটা উৎসর্গ করা হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে। পুলিশের বড় কর্তারা ভাবল, এই পেয়েছি সুযোগ। আদালতে সমন পাঠানো হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে। আদালতে হাজির হলেন তিনি, গিয়ে দাঁড়ালেন সাক্ষীর কাঠগড়ায়। মিস্টার ট্যাগোর, আপনি কবি, তাই তো? আসামি হীরালাল সেন যে এই বই লিখেছেন হুঙ্কার, এই কবিতাগুলো যে রাজদ্রোহী, সেটা আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন, তাই না? এই প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই, কোনোভাবে যদি রবীন্দ্রনাথের মুখ দিয়ে বলিয়ে নেওয়া যায় যে এই কবিতা হলো রাজদ্রোহী, তাহলেই কেল্লা ফতে। আর যেই লোকটা নিজেই আইবি সাসপেক্ট, তার উপর এটা মেনে নেওয়ার একটা মানসিক চাপ তো থাকবেই। কিন্তু রবীন্দ্রনাথ জবাব দিলেন, স্বাধীনতাকাঙ্ক্ষী তরুণের পক্ষে উত্তেজক কবিতা বা গান লেখা আদৌ অস্বাভাবিক নয়, কিন্তু আমি তো আর কোনো উকিল টুকিল নই, সুতরাং কবিতা বা গান কি পরিমাণ উত্তেজক হলে সেটা আইনত দণ্ডনীয় সেইটা আমার জানা নেই। রবীন্দ্রনাথের এমন সাক্ষ্য আদৌ আশাই করেননি সাহেবরা। এটা যে মোটেই সরকারের পক্ষে যাবে না, কিন্তু তাও আদালত হীরালাল সেনকে কারাদণ্ড দিয়েছিল। 1908 থেকে 1910 পর্যন্ত কারাগারে থাকতে হয়েছিল তাকে। তবে মুক্তি পাওয়ার সাথে সাথেই তাকে ডেকে পাঠালেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমে জায়গা দিলেন তাকে। চলুন এবার একটা মজার গল্প বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের রসবোধ ছিল সাংঘাতিক রকমের। তিনি নিজের রসবোধের মাধ্যমে তাবর তাবর মানুষকে অপ্রস্তুতে ফেলে দিতে ওস্তাদ ছিলেন। তা হয়েছে কি, একদিন রবি ঠাকুর এবং মহাত্মা গান্ধী মুখোমুখি আলোচনায় বসেছেন। সেই আলোচনা হচ্ছিল সকালবেলায়। খানিক বাদে প্রাতরাশ মানে ব্রেকফাস্ট এলো। রবি ঠাকুরের জন্য গরম গরম লুচি তরকারি আর গান্ধীজির জন্য ওটস। এরপর রবি ঠাকুর যখন সেই ডুবো তেলে ভাজা লুচি দিয়ে উদরপূর্তি করছেন, তখনই গান্ধীজি বলে উঠলেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি কি বিষ খাচ্ছ? এবার রবি ঠাকুর শুধু রসিক নন, খাদ্য রসিকও ছিলেন। তাই তিনি পাল্টা জবাব দিলেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবৎ এই বিষ খেয়েই বেঁচে আছি। হ্যাঁ, এই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এমন একটা সাংঘাতিক জবাবকে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বলা হয়ে থাকে স্যাভেজ রিপ্লাই। তবে রবি ঠাকুর কিন্তু ভীষণ একগুঁয়েও ছিলেন। কেন এমন কথা বলছি তাহলে শুনুন। রবীন্দ্রসঙ্গীতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো হারমোনিয়াম, তাই তো? কিন্তু জানলে চমকে যাবেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সঙ্গীতে হারমোনিয়াম বাদ্যযন্ত্রের ব্যবহার কখনোই পছন্দ করতেন না। 1940 সালের 19শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশবাণীর তৎকালীন স্টেশন ডিরেক্টর অশোক কুমার সেনকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির তর্জমা করলে এটাই দাঁড়ায় যে রবি ঠাকুরের হারমোনিয়াম বাদ্যযন্ত্রের প্রতি এতটাই অনীহা ছিল যে শান্তিনিকেতন আশ্রমে এই বাদ্যযন্ত্রের ব্যবহার তিনি রীতিমতো নিষিদ্ধ করেছিলেন। আর রবি ঠাকুরের এই চিঠি পাওয়ার পর আকাশবাণীও হারমোনিয়াম বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছিল। ভারতের স্বাধীনতা লাভের পরেও পণ্ডিত জওহরলাল নেহরু রবি ঠাকুরকে সম্মান জানিয়ে হারমোনিয়াম নিষিদ্ধ করেই রেখেছিলেন। পরে অবশ্য আকাশবাণী এই ব্যান উঠিয়ে নেয়। রবীন্দ্রসঙ্গীত নিয়ে যখন এত কথা হচ্ছেই, তাহলে আজকের অনুষ্ঠানে একটা গান শোনা যাক। এখনকার প্রজন্মের গুণী শিল্পী মেখলা দাশগুপ্তের কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদের জন্য। দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে, হৃদয়ে তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে। শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, করুণ কাতর গানে রে, গানে দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে।
আচ্ছা, একটা জিনিস কি জানেন, আজ যেমন বিরাট কোহলি থেকে অমিতাভ বচ্চন বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করেন, একসময় রবি ঠাকুরও ছিলেন পরাধীন ভারতবর্ষের বিভিন্ন স্বদেশী ব্র্যান্ডের অফিসিয়াল অ্যাম্বাসেডর। সময়টা 1920 দশকের শেষ দিক। নোবেল প্রাপ্তি এবং নাইট উপাধি ত্যাগ করে রবীন্দ্রনাথ তখন একটা বিশাল বড় আইকন। অন্যদিকে সেই সময় রবীন্দ্রনাথ শুরু করেছেন বিশ্বভারতী তৈরির কাজ। ফলে রবীন্দ্রনাথের হাতে তখন টাকার বেশ অভাব। তাই অর্থ সংগ্রহের জন্য প্রফেশনাল হওয়ার সিদ্ধান্ত নিলেন রবি ঠাকুর। স্বদেশী কোম্পানিগুলো তার কাছে আসতো নিজেদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, আর রবি ঠাকুর অর্থের বিনিময়ে তাদের সুনাম করে 2 লাইন কবিতা লিখে দিতেন। সেই কবিতাগুলোই রবি ঠাকুরের ছবি দিয়ে ছাপানো হতো কাগজে। বাঙালি ব্যবসায়ী হেমেন্দ্র মোহন বোসের কোম্পানির বিজ্ঞাপনে কবিগুরু লিখেছিলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেলখোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। এছাড়াও সুলেখা কালী, বোনভিটা, রেডিয়াম ক্রিমের মতো বিভিন্ন স্বদেশী প্রোডাক্টের বিজ্ঞাপনেও জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে বলি রবি ঠাকুরের জনহিতকর কাজের কথা। 1913 সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। ইউরোপের বাইরে তিনিই প্রথমে এই পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার মূল্য হিসেবে সেই সময় কবিগুরুর কাছে পৌঁছেছিল প্রায় 8,000 পাউন্ড। সেই সময় ভারতীয় মুদ্রায় যার মূল্য ছিল 1,20,000 টাকার আশপাশে। এইবার এই বিশাল পরিমাণ টাকা দিয়ে কি করেছিলেন রবি ঠাকুর? বলছি, 1905 সালে ভারতবর্ষের প্রথম কৃষি ব্যাংকের পত্তন হয়েছিল রবি ঠাকুরের হাত ধরেই। পতিশরের কালীগ্রামের এই ব্যাংক থেকে নাম মাত্র সুদে ঋণ পেতেন দরিদ্র কৃষকেরা। এইবার রবি ঠাকুর যে সময় নোবেল পেয়েছিলেন ততদিনে শান্তিনিকেতনের কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে পতিশরের গ্রামীণ উদ্যোগও চলছে জোর কদমে। ফলে দুদিকের খরচা সামলাতে হিমশিম খাচ্ছেন রবি ঠাকুর। এমন সময় রবি ঠাকুরের জীবনে যেন আশীর্বাদের মতো প্রাপ্তি ঘটল নোবেল পুরস্কারের অর্থমূল্যের। 1913 সালের 13 নভেম্বর রবীন্দ্রনাথ গেলেন পতিশরে। গ্রামের মানুষেরা আগে থেকেই খবর পেয়ে গেছিল, তাই তারা রবীন্দ্রনাথের জন্য সংবর্ধনার ব্যবস্থা করে রেখেছিলেন। ওই দরিদ্র কৃষকেরা জানতেনই না নোবেল পুরস্কার কাকে বলে, শুধু জানতেন রবীন্দ্রনাথের এই সাফল্য তাদেরও সাফল্য। আর এই উষ্ণ আন্তরিকতার কাছেই রবি ঠাকুর সমর্পণ করলেন নোবেল পুরস্কারের প্রায় সমস্ত অর্থমূল্য। কালীগ্রাম কৃষি ব্যাংকের খাতায় সেটাই হলো সবথেকে বড় লগ্নি। বাকি যেটুকু হাতে থাকলো রবি ঠাকুর ঢেলে দিলেন বিশ্বভারতী তৈরির কাজে। হ্যাঁ, এমনই বহু অজানা গল্প দিয়ে ঘেরা রবি ঠাকুরের জীবন। সেই নিয়ে কথা বলতে গেলে কয়েক মিনিট নয়, কয়েক দিন লেগে যাবে। তাই চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী টপিকে। অন্য দিনের মতোই আজকেও বাংলা ভাষার নানা শব্দের গল্প আর মজার খেলা নিয়ে শব্দবাজি সেগমেন্টে আপনাদের সামনে হাজির তন্ময়। আজ তার বিষয় বাংলার প্রাচীন কিছু প্রবাদ। কলকাতার ঐতিহাসিক জানবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে রয়েছি। সেই জানবাজার রাজবাড়ি 1877-এ যা তৈরি করা, ওই সময় নাগাদ আর কি, এবং যে নামটার সঙ্গে রানী রাসমণির নাম ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে, এবং তার সঙ্গে জুড়ে রয়েছে কলকাতার বাবুঘাটের কথা। বাবুঘাট অর্থাৎ রাজচন্দ্র দাস, যার সঙ্গে বিয়ে হয়েছিল রানী রাসমণির, তারই নামে সেই ঐতিহাসিক বাবুঘাটের নাম। তো এত প্রাচীন একটা জায়গা, কেন হঠাৎ সেখানে আজ এলাম যতকাণ্ড সোশ্যাল মিডিয়াতে শব্দবাজির কথা বলার জন্য। শব্দবাজি, বাংলা শব্দের খেলা, তার সঙ্গে বাংলা প্রবাদের কথা। এমন কিছু বাংলা প্রবাদ আমরা জানি আছে যা প্রায় 150-200 বছর আগে, মানে এই 1877 যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময় নাগাদই পাদ্রী জেমস লং, একজন স্কটিশ পাদ্রী, তিনি একটা প্রবাদমালার সংগ্রহ তৈরি করেন। ঠিক সেই সময় বাংলা ভাষায় যে প্রবাদগুলো ছিল তার একটা সংকলন, যা আমাদের আজ বুঝতে সাহায্য করে সেই সময় বাংলা প্রবাদ আর বাংলা ভাষা কতটা বৈচিত্র্যময় ছিল। তখনকার বাংলা প্রবাদ পাছে আমি নিজে বলতে গিয়ে ভুলে যাই, আমি লিখে রেখেছি, পড়ে পড়ে শোনাই, আপনি দেখতে পাবেন স্ক্রিনের উপর। মোল্লার দৌড় মসজিদ তাগাদি, যা আজকে আমরা বলে থাকি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা তখন ছিল এইরকম একটা চেহারা। তখনকার বাংলা ভাষা বুঝতেই পারছে তখনকার বাংলা প্রবাদ কতটা আলাদা ছিল। তারপর যাকে আজ আমরা বলি নুন আনতে পান্তা ফুরোয়, তা পাদ্রী জেমস লং সাহেব তার বইয়ে লিখেছেন লুন আনিতে পান্তা ফুরালো, এবং লুন বানানটাও খেয়াল করার মতো মূর্ধন্যনা রয়েছে। মানে বাংলা প্রবাদ শুধু নয়, তার ভাষার ব্যবহারটা কতটা আলাদা ছিল সেই সময়। শিয়ানে শিয়ানে কোলাকুলি, আজকে আমরা লিখি দন্ত স দিয়ে, তখন লেখা হতো তালব্য স দিয়ে। সঙ্গে সঙ্গে আবার শিয়ানে শিয়ানে কালি বাঁচানোর জন্য, জায়গা বাঁচানোর জন্য শিয়ানে লিখে 2, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ঠিক কীভাবে লেখা হতো শিয়ানে শিয়ানে কোলাকুলি। তো এই যে এত রকম বৈচিত্র্যময় তখনকার বাংলা প্রবাদ ছিল, তা আজও কিন্তু আমরা ব্যবহার করি। একটা প্রবাদের কথা বলি, আপনি হয়তো সেটা শোনেননি কখনো, জামাতা দশম গ্রহ। মানে
জামাইয়ের সঙ্গে যখন বিয়ে হচ্ছে, সেই জামাইয়ের বাড়ি হয়তো এতটাই দূরে, বা সে সম্পর্কে খাতিরে, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সে এতটাই দূরের একজন যাকে সবসময় দেখতে পাওয়া যায় না, ফলে সেই জামাতার দশম গ্রহ। এক একটা বাংলা প্রবাদ তার পিছনে কত রকম যে গল্প আর তার ভাষার বৈচিত্র্য লুকিয়ে রয়েছে, যেগুলো আমাদের লোক সমাজ থেকে বারবার উঠে এসেছে, আমরা দেখতে পাই। প্রসঙ্গত এই যে আমি বললাম, এগুলো মোটামুটি আমরা বাংলায়, মানে তখনকার অবিভক্ত বাংলায় শুনতে পাই। আজ একটা কাঁটাতার তৈরি হয়েছে, একটা আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। আর বাংলাদেশের কথা যদি আলাদা করে বলি, তাহলে এমন কিছু প্রবাদের কথা আপনাকে বলতে পারি যা আপনি হয়তো এইখানে একটু অন্য চেহারায় শুনতে পাবেন। যেমন একটা কথা আপনাকে বলি, বেআক্কল রে আক্কল দিলে আক্কল ক্ষয় হয়, আক্কল রে আক্কল দিলে আক্কল লাভ হয়। মানে যার মাথায় কোনো বুদ্ধি নেই, যে বেআক্কেলে, তাকে যদি আপনি জ্ঞান দেন, তাহলে সেই জ্ঞান শেষ পর্যন্ত মাঠে মারা যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না, মাঝখান থেকে ক্ষতি হতে পারে। কিন্তু যে বুদ্ধিমান, তাকে যদি আপনি বুদ্ধি দেন বা তার সঙ্গে সময় কাটান, তাহলে আপনারও বুদ্ধি বৃদ্ধি ঘটবে। এক একটা বাংলা প্রবাদের পিছনে কত রকম মজার মজার গল্প লুকিয়ে রয়েছে। যে প্রবাদটা এইমাত্র বললাম, এটা চট্টগ্রাম জেলার। আবার যদি আমি ধরুন নওগাঁর দিকে যাই, গরিব মানুষ ফড়িং খাই, হাতি তো চড়ে হ্যাক বাজাই। মানে গরিব মানুষ, সে স্বাভাবিক, তার খাওয়া দাওয়া কিচ্ছু নেই, সে ফড়িং খাচ্ছে, অথচ যখন সে ডাঁট দেখিয়ে, বুঝতেই পারছেন একটা বিশেষ কাজে যাচ্ছে, তখন তার ঘোড়া চাই বা হাতি চাই। এই প্রবাদটা আবার যখন বাংলায়, আমরা এই বাংলায় শুনতে পাই, তখন সেটা হয়ে যায় হাতির জায়গায় ঘোড়া। এই হাতির জায়গায় ঘোড়া বললাম, ওই বাংলার কথা বলতে বলতে এই বাংলায় এলাম। যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে জানবাজার রাজবাড়িতে রয়েছি, এই বাড়ির ওখানে একটা বংশলতিকা রয়েছে। সেখানে খেয়াল করলাম যে এই বাড়ির পদবি একটা সময় ছিল মার। তার কারণ তারা তখনকার, মানে এখনকার আর কি বলা যেতে পারে, বাংলাদেশ থেকে তারা বাঁশের মার আনতেন। তো সেই বাঁশের মার যে আনতেন, ব্যবসা করতেন, সেখান থেকে তাদের পরিচিতি হয়ে যায় মার বলে, পরবর্তীকালে হয়ে যায় দাস। আর রানী রাসমণি, এই বংশেই তার বিবাহ হয়। বাংলাদেশের প্রবাদ নিয়ে যখন কথা বলছি, আরও একটা প্রবাদ তাহলে যোগ করে দিই। জামাই কন্যার দেখা নাই শুক্রবারে বিয়া। মানে বিয়ে সামনেই, দিকে জামাই আর কন্যে, অর্থাৎ বর বউ যাদের বিয়ে হবে, তাদের এখনো পর্যন্ত দেখাই পাওয়া যাচ্ছে না। এ হলো গাছে কাঁঠাল গোফে তেল, যা আমরা এপার বাংলায় বা সামগ্রিকভাবে বাংলায় ব্যবহার করি। তার বলা যায় বাংলাদেশের একটা নির্দিষ্ট জেলার একটা পরিচিত প্রবাদ। এরকম বিভিন্ন প্রবাদ গ্রাম বাংলা থেকে ক্রমশ শহর বাংলায় ঢুকে গিয়ে আমাদের বাঙালির রোজকার জীবনে এমনভাবে মিশে গেছে, সেই প্রবাদ যখন আজ আমরা বলি, কোত্থেকে জন্ম, তার কি ইতিহাস, তার কি গল্প, তা সত্যি আমাদের খেয়াল থাকে না। কিন্তু শব্দবাজি বাংলা শব্দের খেলায় এই যতকাণ্ড সোশ্যাল মিডিয়াতে, ডিডি বাংলায় যখন এই গল্পগুলো আপনাকে বলি, গল্প যেমন থাকে, তার সঙ্গে সঙ্গে মজার শব্দের খেলাও থাকে। শব্দবাজি বাংলা শব্দের মজার খেলায় আমরা খেলবো প্রবাদ খাবলি। কোনো একটা বাংলা প্রবাদ, তার কোনো নির্দিষ্ট অংশ আমি খাবলে খেয়ে নিয়েছি, ফলে শূন্যস্থান তৈরি হয়েছে। ঠিকঠাক জায়গায় ঠিকঠাক অক্ষর বসিয়ে বাংলা প্রবাদটা চিনতে হবে। যেমন দেখুন, খুব পরিচিত একটা বাংলা প্রবাদের কয়েকটা অংশ খাবলে আমি খেয়ে নিয়েছি, আর ঠিক জায়গায় ঠিক অক্ষর বসালে একটাই বাংলা প্রবাদ হয়, চোর পালালে বুদ্ধি বাড়ে। তো এই যে আপনি একটা প্রবাদ থেকে দেখলেন, উদাহরণ বুঝে গেলেন, এইরকম আপনাকে আরও 2 বা 3টে প্রবাদ চিনতে হবে। এইবার পরপর আসবে টিভি স্ক্রিনে। যে যে প্রবাদগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেগুলো আপনাকে চিনতে হবে, আর তার উত্তর পাঠাতে হবে ইমেলের মাধ্যমে ddbanglasocialmedia@gmail.com। আপনি এই সপ্তাহে যে উত্তরগুলো পাঠাবেন, আপনার উত্তর যদি ঠিক হয়, তাহলে সামনের সপ্তাহে যতকাণ্ড সোশ্যাল মিডিয়ায় আপনাকে আমরা উত্তরগুলো দেখাবো, আর তার সঙ্গে আপনার নাম যদি ঠিকঠাক উত্তর দেন, তাহলে থাকবে এই তালিকায়। গত সপ্তাহে যে খেলা ছিল, আর যারা যারা ঠিক উত্তর দিয়েছিলেন, তাদের নাম আর উত্তর এই দেখে নিন টেলিভিশন স্ক্রিনে। শব্দবাজি বাংলা শব্দের খেলার কাছে যদি আপনার কোনো শব্দ নিয়ে আবদার থাকে, যে এই শব্দটা সম্পর্কে আপনি জানতে চান বা অন্য কিছু আপনি জানতে চান, তা লিখে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে ddbanglasocialmedia@gmail.com। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ফলো করতে ভুলবেন না। দেখাতে হবে সেখানেই। আর সঙ্গে সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। তবে এখনকার সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সব থেকে আলোচিত বিষয়টা হলো 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে ঐতিহাসিক পট পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে বাংলার মাসনাদ দখল করল ভারতীয় জনতা পার্টি। এখন অবধি ঘোষিত হওয়া 293টা আসনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা 206টা আসন পেয়ে লাভ করেছেন একক সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 81টি আসন, কংগ্রেস পেয়েছে 2টো আসন, সিপিআইএম পেয়েছে 1টা এবং অন্যান্যরা পেয়েছে 3টে আসন। স্বাধীনতার 78 বছর পর এই প্রথমবার বাংলার শাসনভার পেল
ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য আজ বাংলা বিজয়ের আনন্দে আপ্লুত। তাই বাংলার সবচেয়ে বড় কালচারাল আইকন রবি ঠাকুরের জন্মদিনের দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলার নতুন সরকারকে অনেক অনেক শুভেচ্ছা। আর এটাই ছিল এই সপ্তাহের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। এইরকম বিভিন্ন রকমের রঙিন আপডেট নিয়ে আমি হাজির হব প্রতি সপ্তাহে ঠিক শনিবার সন্ধ্যে 6:30টায়। যদি মিস করে যান তাহলে দেখতে ভুলবেন না মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন আর এই অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনার কন্টেন্ট আমাদের পাঠান মেইল করে ddbanglasocialmedia@gmail.com এ। আর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। সবাই ভালো থাকবেন, নমস্কার।